দিলীপ ঘোষ তিনি এসেছেন এই মুহূর্তে আরামবাগের রাইস মিল অ্যাসোসিয়েশনের সম্বর্ধনা অনুষ্ঠানে। এখানে কিন্তু দুই বিধায়ক উপস্থিত আছেন, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ কিন্তু উপস্থিত আছেন। সরকারি সংগঠনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা অনুষ্ঠানে দিলীপ ঘোষ এই মুহূর্তে সরাসরি লাইভ। স্বাগতম 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 সরাসরি দেখাচ্ছি সঙ্গে সঙ্গে লাইভে। পর্দায় আরামবাগের পরিবেশের সম্বর্ধনা সভা এই মুহূর্তে এসে আরামবাগের উপস্থিত হলেন পঞ্চায়েত কৃষি বিপণন ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এই মুহূর্তে এসে উপস্থিত হলেন আরামবাগ রাইস মিল অ্যাসোসিয়েশনের যে অফিস, সেই রাইস মিল এই মুহূর্তে আরামবাগ রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু সম্বর্ধনা অনুষ্ঠানে দিলীপ ঘোষ সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিন্তু প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক উপস্থিত হয়েছেন, খানাকুলের বিধায়ক আমাদের পূর্ব পরিকল্পিত সুশান্ত ঘোষ প্রোগ্রাম অনুযায়ী দিলীপ বাবু আমাদের কাছে এসে হাজির হয়েছেন এবং বিধায়করাও আমাদের এসে হাজির হয়েছেন। আপনারা নিজ নিজ আসন বসে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করবার বা পরিচালনা করবার সাহায্য করুন। আমরা যেটা জানতে পারছি এটা ইনডোর প্রোগ্রাম। সবাই আপনারা এখন আপাতত বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি সঙ্গে সঙ্গে লাইভে তুলে ধরার চেষ্টা করছি ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। স্বাগতম স্বাগতম সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। স্বাগতম 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 স্বাগতম। নমস্কার, আমাদের মধ্যে হাজির হয়েছেন মাননীয় মন্ত্রী দিলীপ বাবু এবং বিধায়করাও হাজির হয়েছেন। আমাদের আরো দুজন বিধায়ক শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। এখন একজন বিধায়ককে উনি আসবার সময় হসপিটালে দেখে এসেছেন, ওনার সুস্থতা কামনা করেছেন। এখন প্রথমে আমরা আমাদের আরামবাগ মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি রামপ্রসাদ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দ ও গৌরবের। জনসেবায় নিবেদিত প্রাণ আমাদের সম্মানিত জনপ্রতিনিধিদের সম্বর্ধনা জানানোর সুযোগ পেয়ে আমরা সত্যি সম্মানিত ও আনন্দিত। ভেতরে নালে বাইরে চলুন শুরু করুন। আজকের এই সম্বর্ধনা আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক।
আমরা বিশ্বাস করি আগামী দিনেও আপনাদের নেতৃত্বে উন্নয়নের ধারা আরো শক্তিশালী হবে এবং মানুষের কল্যাণে নতুন নতুন উদ্যোগে বাস্তবায়িত হবে। আরামবাগ অ্যাসোসিয়েশন আমরা যে এই এক সুন্দর মুহূর্ত বা দেশের এরকম নিরলস পরিশ্রম করে জনসেবায় নিজেদেরকে নিয়োজিত করে এইরকম ব্যক্তিত্বকে যে আমরা সম্মান জ্ঞাপন করার সুযোগ পেয়েছি, তার জন্য আরামবাগ রাইস মিল অ্যাসোসিয়েশন গর্বিত, আনন্দিত। এই আরামবাগ অ্যাসোসিয়েশন কি শুধু একটা সাংগঠনিক প্রতিষ্ঠানই নয়, এই আরামবাগ অ্যাসোসিয়েশনে বহু উন্নয়নমূলক কাজ, দুস্থদের পাশে দাঁড়ানো এবং অনেক আমাদের জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আজকে শুভ সন্ধ্যায় এরকম এক দল, এক মন্ত্রী মহোদয়, বিধায়কদের সম্বর্ধনা জানাতে পারাটাও এরই এক নির্লজ্জ প্রয়াস। আমরা আর বেশি বিতর্কিত বক্তব্য বিলম্বিত না করে আমরা মূল অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছি। ওনাদের সময় খুব সীমিত, তাই প্রথমে দিলীপ বাবুকে আমাদের বরণ করে নেবেন আমাদেরই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিলীপ বাবলুদেব দত্ত মহাশয় এবং বিনয় কৃষ্ণ রেজা মহাশয় দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বরণ করার সময় আপনারা একটু করতালি দিয়ে দিলীপ বাবুকে একটু সম্মানিত করবেন, এইটুকু আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের অনুরোধ। বাকিদেরকে এরপর খানাকুলের বিধায়ক শ্রী সুশান্ত ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন কাজল রায় মহাশয় ও অমরেন্দ্রনাথ সরকার মহাশয়। সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে করতালিতে অভ্যর্থনা জানান। এরপর আরামবাগ বিধানসভার বিধায়ক মহাশয় হেমন্ত বাগ মহাশয়কে বরণ করে নেবেন অশোক ঘোষ মহাশয় ও স্বপন কুমার পাজা মহাশয়। সবাই একটু উঠে দাঁড়িয়ে হাততালি দিন। এরপর বিশ্বনাথ কারক মহাশয়কে বরণ করে নেবেন অজয় কুন্ডু মহাশয়, সঞ্জীব কুন্ডু মহাশয়।
সবাই একটু করতালি দিয়ে এরপর আমাদের বরণ পর্ব সারা হয়ে গেছে, তাই আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ, যদি একটু আমাদেরকে স্পেসটা ছেড়ে দেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের অ্যাসোসিয়েশনের সমস্ত বিশিষ্ট ব্যবসায়ীগণ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ যে আপনারা আমাদের ডেকে এইভাবে সম্মানিত করেছেন। আর এই যে পশ্চিমবঙ্গের নতুন সরকার, নতুন পরিবেশ, ভয়মুক্ত ভরসাযুক্ত পরিবেশ, তার জন্য আপনাদের বিরাট কন্ট্রিবিউশন আছে। ব্যবসায়ীরা সাহস করে এসে ভোট দিয়েছে বলে পরিবর্তন হয়েছে, আপনাদের অভিনন্দন পাওয়ার যোগ্য। সমস্যা তো অনেক, 50 বছর ধরে সমস্যায় বাড়ানো হয়েছে, সমাধানের চেষ্টা হয়নি। আর আমাদের ঘাটাল আরামবাগ এই যে এলাকা, আর এখান থেকে ঘাটাল হয়ে পাঁশকুড়া হয়ে সবং, এগরা, দাঁতন, কাঁথি, এই যে একটা জোন, বৃষ্টি না হলেও বন্যা হয়, এরকম অবস্থা। বৃষ্টি হলে তো হয়, বেশিরভাগ বছর দুর্গা পূজা আমাদের গামছা পরে পার হয়ে গিয়ে করতে হয় প্রত্যেক বছর। এর এখনো সমাধান হলো না। 80 বছর হয়ে গেল স্বাধীনতা চর্চা ছাড়া। মাস্টার প্ল্যান শুনেই আসছি, সব নদীগুলো এখানে ঢুকে গেছে, জল বেরোবার রাস্তা নেই। এর সমাধান হয়নি, কিন্তু আমাদের সরকার ডিসিশন নিয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যানকে পুরো করবে। কেন্দ্রের 60, আমাদের 40%, সেই কাজ আমরা করব। বাকি যখনই আমি বাগনান, উদয়নারায়ণপুর ওদিক দিয়ে এদিকে আসতাম, পরপর নদী পার হতে হতো। পুরনো সব কাঠের সেতু, ভয় করতো হেঁটেই যাই বাবা, গাড়ি শুদ্ধ জলে না যাই, কবি সারানো হয়নি কোনোদিন। আর ওই সরকার, এই সরকার চলে গেল, যে ক্ষমতা এসেছে আপনারা তাদের এমপিকে 8 লাখ ভোটে জিতিয়েছেন, হয়েছে কিনা? সিপিএম এর জিতত, টিএমসিও জিতত, 8 লাখে জিতছি, আবার তৈরি করার কি নেই, চলুক। কিন্তু আমরা চলুক বলবো না, আমরা পরিবর্তন করার জন্য এসেছি, পরিবর্তন হবে। যেমন রামকৃষ্ণ সেতুর কথা বললো, এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু। আর আমি আমার নিজের এলাকায় এমপি থাকাকালীন খড়গপুর মেদিনীপুরের মাঝখানে যে কাঁসাই সেতু, আপনারা জানেন, অনেকেই গেছেন ওদিকে, ওদিক থেকে গাড়ি আসে এদিকে, সমস্ত বাড়ি উড়িষ্যা, দক্ষিণ ভারতে, সেও 50 বছর হয়ে গেছে। সময় বছরের বেশিরভাগ রিপেয়ারিং সময় হয়, মানে গাড়ি লম্বা লম্বা লাইন জেলার মাঝখানে, চেষ্টা বলে জেলা ওদিকে অর্ধেক এদিকে অর্ধেক হয়ে যায়, মেদিনীপুর টাউন আলাদা হয়ে যায়। তা আমি চেষ্টা করেছিলাম গডকরিজির কাছে গিয়ে, উনি বলেছিলেন ভাই রাস্তাটা আমাদের, সেতুটা সরকার, স্টেট গভর্নমেন্টের, ওদের অনুমতি ছাড়া হবে না, আপনি লিখিয়ে নিয়ে আসুন। আমাকে কে লিখে দেবে? আমি তৎকালীন পিডব্লিউডি মিনিস্টার সবার কাছে গেছি, কেউ লিখে দেয়নি। আমি চিফ ইঞ্জিনিয়ারকে ধরলাম, আমি দেখুন ওইসব হবে না, কিন্তু সেতু চাই, আপনি রাস্তা বার করুন। তার বার করে 304 কোটি টাকার প্রজেক্ট 3 বছর আগে পাস হয়ে গেছে। এখন ভূমি অধিগ্রহণ থেকে আরম্ভ করে কাজ শুরু হচ্ছে। ঠিক এটাও হচ্ছে, করবো না, করতে দেবো না, দরকার নেই করার, ইলেকশন পেপারে উদ্দেশ্য, এইভাবে রাজনীতি 50 বছর চলেছে, যার পরিণাম হচ্ছে সমস্ত সমস্যাগুলো পাকিয়ে উঠেছে। আজ এখান থেকে হাজার হাজার লোক পলায়ন করেছে এই এলাকা থেকে, দিল্লি, ভাইজাগ, হায়দ্রাবাদ, মুম্বাই, সুরট, সেখানে এখানকার লেখাপড়া জানে না, গরিব বাড়ির ছেলে আজকে সোনার কারখানা তৈরি করেছে। করলবাগ এলাকা পুরো কিনে নিচ্ছে আরামবাগের মেদিনীপুরের লোক। আমি সেদিন ছিলাম, 30 তারিখ, আমার সম্বর্ধনা কার্যক্রম করেছি। 2 মাস ধরে ফোন করছি, আপনি কবে আসবেন, মন্ত্রী হয়ে গেছেন, আসুন। তো সব ঘাটাল, মেদিনীপুর আর এদিকের লোক খুব আনন্দ, সব ভালোভাবে করেছেন। তারা সব ভোট দিতে এসেছিলেন গাড়ি করে। তো এই যে পরিবর্তন হয়েছে, তার লাভটা নিতে হবে। সেজন্য অনেকগুলো কাজ এবারে আমরা করেছি। অর্ধেক বাজেট তো আগেই হয়ে গেছে, যেটুকু সম্ভব জমা পড়েছে। বিধায়করাও সব লিস্ট দিয়েছেন, ছোট ছোট সেতু, রাস্তা ইত্যাদি। বৃষ্টির সময় এসে গেছে, রাস্তার কাজ করাও সমস্যা এখন একটু।
যেন মাসে একটা অপেক্ষা করতেই হবে সব কাজ শুরু হওয়ার জন্য। বড় হোক ছোট হোক, যতটা সম্ভব আমরা কাজ শুরু করবো, যেটা একবারে না করলে ওগুলো আগে হবে এবং ধীরে ধীরে সমস্ত রাস্তাই হবে এবং সমস্ত সেতু আমরা পাকা সেতু করব, রাস্তা করব। নিঃসন্দেহে আপনি দেখছেন অনেক রাস্তাই পরিবর্তন হয়েছে। যে কটা রাস্তা কেন্দ্রের টাকায় হয়েছে সেগুলোই ঠিক আছে, বাকি সব ভেঙে দিয়ে গেছে। আরামবাগের এই যে রাস্তা, এগুলো তো কেন্দ্রের টাকায় হয়েছে অনেকটা, কিছু বাকি আছে। তো এগুলো একদিন এখানকার সরকারের বাধা ছিল। রেলের প্রায় 100টা প্রজেক্ট আটকে ছিল, খালি এনওসি দেয়নি বলে। গত মাসে আমাদের রেলমন্ত্রী এসে সমস্ত বিধায়ক মন্ত্রীদের মিটিং নিলেন নবান্ন। উনি বললেন যেখানে জমা দিন আপনি, আমরা সব করে দেবো। 1 লক্ষ কোটি টাকা খরচা করতে রাজি আছে। আগের বছর 4000 কোটি টাকা ছিল বাজেট এখানকার জন্য, রেলে এবারে 14000 কোটি টাকা তারা দিয়েছে। তারপরে বলেছেন যত বড় প্রজেক্ট রেলের সঙ্গে যুক্ত দিন করে দেবো। আমি এমপি থাকাকালীন ওয়েস্ট বেঙ্গলের এফসিআই এর চেয়ারম্যান ছিলাম, যেতাম সব জায়গায়। এফসিআই গোডাউনের সামনে রাস্তায় বড় বড় গর্ত, কোনোদিন কেউ সারায় না। এই যে এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট আছে আমার, তার থেকে দুটো রাস্তা, আমি শিলিগুড়ি আর মেদিনীপুরে, দুটো এফসিআই গোডাউনের সামনে রাস্তা বড় গর্ত, সেখানে আমার স্কুলে যাওয়ার রাস্তা কেউ সারাই করতাম। আমি দুটো রাস্তা আমার হাতে দিয়েছি, যদিও আমার ওটা ডিপার্টমেন্ট নয়, আমি ওটা আমরা বানিয়ে দেবো। তো এই ধরনের কিছু কিছু কাজ যেগুলো খুবই আবশ্যক কিন্তু হয়নি, সেগুলো আমরা হাত দিয়েছি। আর এই বছরটা এগুলো জানতে করতেই যাবে। বৃষ্টির পর থেকে সব কাজ শুরু। আপনারা যে ব্যবসার সঙ্গে যুক্ত হতেন হয়েছেন, আছেন, করছেন, টিকে আছেন, সেই ব্যবসা নিয়ে অনেক অভিযোগ আছে। আমিও গত 5-7 বছর ধরে রাইস মিল মালিকদের সঙ্গে অনেক যোগাযোগ করি, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, আমাদের এদিকে মেদিনীপুর। তো সেখানে কি হতো, দাদা বলছেন গোডাউনে চাল রাখা। চাল কোথায়? কাগজই যেত, চাল কোথায়? কাগজ লেনদেন হতো, চালের লেনদেন হতো না। আর এতে কেউ ইচ্ছাকৃত করতেন, কেউ বাধ্য হয়ে করতেন। এগুলো চলবে না। আপনি অবৈধ কাজের সঙ্গে যুক্ত হয়ে অধিকার চাইবেন, হবে না। আপনি আপনার ব্যবসা ঠিক করুন, আমরা আমাদের কাজ ঠিক করব। আর নাহলে ঠিক হবে কি, কঠোর ভাবে সরকার পদক্ষেপ নিচ্ছে, আপনি দেখছেন ঠিক। সব ঠিক করার জন্য যা করার করবো, কোনো চোখ মুখ দেখা হবে না, পার্টির রং জাত ধর্ম দেখা হবে না। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আর যেটা উনি বললেন, ভয়ের পরিবেশ চলে যাবে, ভরসা রাখতেই হবে। সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের। পুলিশ ওটাই আছে। যে নেতাদের ভয়ে পুলিশ টেবিলের তলায় ঢুকতো, আলমারির পিছনে ঢুকতো, আজকে পুলিশের ভয়ে ওই নেতারাই খাটের তলায় ঢুকছে। শাড়ি চাপা দিয়ে দোকানে শুয়ে আছে, ট্রেনে বার করছে পুলিশ। পুলিশ তো পুলিশই আছে, পুলিশকে চালাবার লোকেরাই ঠিক হয়েছে। পরিবর্তন এটাই হয়েছে, পুলিশের অভ্যাস হয়ে গেছে। আপনার কাছে পুলিশ টাকা নিয়ে যেত, সে পার্টিও চালাতো, সরকার চালাতো, ডিপার্টমেন্ট চালাতো। আর সেটাই শুরু করেছিল ওরা। আমি একজন এসপি কে বললাম যে টাকা তুলে দান খয়রাত করার দায়িত্ব আপনার নয়, আপনার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক করা, ওটা করুন, বাকিটা আমাদের হাতে ছাড়ুন। পার্টি কি করে চলবে সেটা আপনাকে ভাবতে হবে, আমাদের দায়িত্ব। পার্টি তার পয়সা নেবে, অন চেক অ্যাকাউন্টে টাকা নেবে, চালাবে। ওই পুরনো সিস্টেম ভরে যান, অফিস পাল্টা। পুলিশ নিজের কাজ বাদ দিয়ে এটাই করতো। টিএমসির লোকেদের ঝগড়া মেটানো, টাকা তুলে পার্টিকে দেওয়া, নেতাকে দেওয়া, আর বকরা খাওয়া। মনে করে বড় বেতন, দুই গোষ্ঠীর ঝগড়া, এসপি গেছে মেটানো, এমএলএর বাড়িতে দুই গোষ্ঠীর ঝগড়া মেটানো হচ্ছে। সেটা তোর বাড়ি, এমন ঝগড়া তার বাড়িতে ভেঙে দিয়েছে, নিজের পার্টি নিজের মধ্যে। পুলিশ কি সামলায়? এই ছিল কাজ পুলিশ। এই কাজ তোমাদের করতে হবে। তুমি পার্টির লোক, তোমার দায়িত্ব। যদি আইন শৃঙ্খলা সমস্যা আছে, কাউকে ছাড়া হবে না। আরজি করের খাতা খুলেছে শুধু নয়, 3 জন আইপিএস কে প্রথমেই সাসপেন্ড করেছে। সরকার এভাবেই চলবে। আর এটা একজনের জন্য না, যে পুলিশ অফিসার সাসপেন্ড হতে পারে, ব্যবসায়ী কর্মচারী কেউ বাদ যাবে না। আমরা চাই আপনি ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করুন, সমস্যা হলে আমরা আছি। দুজন বিধায়ক আমার দুদিকে বসে আছে, যে কোনো সমস্যা আমাদের কাছে নিয়ে আসুন। উনি সমস্যা সমাধান করবেন, না করলে আমাদের কাছে পৌঁছাবেন, সরকারের কাছে। যোগ্য ডিপার্টমেন্ট সেটা আমরা করার চেষ্টা করব। কোনো সমস্যাই সমাধান হয় না এরকম নয়। যদি কাশ্মীর সমস্যা সমাধান হতে পারে, তাহলে এটাও সমস্যা। মাওবাদী সমস্যা, টেরোরিজম যদি শেষ হতে পারে, তো এই ছোটখাটো দুর্নীতি থেকে আরম্ভ করে এগুলো হবে। কিন্তু এত বছরের যে ভুল প্র্যাকটিস হয়েছে না পশ্চিমবাংলায়, আইন না মানাটাই এখানে আইন। আর এটা পুলিশও করেছে, নেতাও করেছে, ব্যবসায়ীও করেছে, কালচার হয়ে গেছে। এই কালচার চেঞ্জ রাতারাতি হবে না, সময় লাগবে। এই যে বারুইপুরের যে ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক, নিন্দাজনক ঘটনা ঘটে গেছে, ঠিক
এটা আমাদের হাতে ছিল না, কিন্তু 24 ঘন্টার মধ্যে সরকার দেখিয়েছে কিভাবে এই ধরনের ক্রাইমকে ঠান্ডা করতে হয়। বিরোধী নেতারা বলে যা কোনো যা, আমাদের কোথাও যেতে দেওয়া হতো না, গাড়ি ভাঙা হতো, গাড়ি আটকানো হতো, বেরোতে দেওয়া হতো না পুলিশ দিয়ে। পুলিশের কাজ ছিল নেতারা আটকানো আর চাপা দেওয়া হাসপাতাল। সেই পুলিশ নেতাদের সুরক্ষা দিয়ে নিয়ে গেছে। পরের দিন মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন মন্ত্রিমন্ডল নিয়ে, শুধু অ্যারেস্ট করা হয়নি, যে পালাবার চেষ্টা করে তাকে গুলিও খেতে হয়েছে। পশ্চিমবঙ্গে শুনেছেন কোনদিন এরকম যে পুলিশ এরকম কারবাই করে 24 ঘন্টায় অপরাধী ধরা পড়ে এনকাউন্টার হয়? আমরা বলিনি এনকাউন্টার করবো, দরকার হলে পুলিশ সব করবো আইন শৃঙ্খলার জন্য। বুলডোজার চলেছে কার বাড়িতে? সবচেয়ে বড় নেতার বাড়িতে প্রথম বুলডোজার। গরিব মানুষের দোকানে চলেনি, সবচেয়ে বড় নেতা পুরো তিনজলা এলাকাকে কিনে নিয়েছে, দখল করে নিয়েছে, সেরকম নেতা তার বাড়িতে বুলডোজার চলেছে। শুরু হবে উপর থেকে, ছাড়া হবে না কাউ। যেন সমস্ত ব্যবসা বাণিজ্য আর ব্যবসায়ীদের গলাটিতে ধরা হচ্ছে, তার হাত বেঁধে দেওয়া হয়েছে। সে চাইলেও ব্যবসা করতে পারবে না, বাড়াতে পারবে না, তাকে অপরাধ করতেই হবে। এই পরিবেশটা আমরা পাল্টে দিচ্ছি। ব্যবসায়ী যদি হাত তুলে ব্যবসা না করতে পারে, যদি লাভ না হয়, আপনি যদি লাভ করেন, ভালো ব্যবসা করেন, আরেকটা মিল খুলবেন, আরো 100 লোক কাজ পাবে। এই যে বলছেন 60,000 লোক কাজ পাবে, আরো যে 10টা মিল হয়, আরো 1000, 1500, 2000, 5000 লোক কাজ পাবে। ব্যবসায়ী একমাত্র আছে যে লোককে চাকরি দেয়, কাজ দেয়, ইনকাম ট্যাক্স দেয়, নিজের রিস্কে, নিজের পয়সায় ব্যবসা করে অন্য জায়গা থেকে মাল নিয়ে এসে লোকের কাছে পৌঁছে দেয়। ক্ষতি হলে তারই চায়। ট্যাক্স সরকারি কর্মচারীও দেয়, টিচাররা দেন, অফিসাররা দেন। কারণ কি? তারা তাদের ইনকাম জানে, সরকার নিয়ে নেয়। অনেক ব্যবসায়ী দিত না। মোদীজি প্রাইম মিনিস্টার হলেন 3 কোটি লোক দেশে ট্যাক্স দিত, এখন 10 কোটি 11 কোটি লোক ট্যাক্স দিচ্ছে। তার ফলে আপনি বাড়ির সামনে জল, বিদ্যুৎ, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গে দেখা যায় না, বাকি জায়গায় যান না, আপনি সারা দেশে ঘুরে আসুন, গ্রামে গেলে পাকা বাড়ি দেখতে পাবেন, শৌচালয় দেখতে পাবেন, শহরে বড় রাস্তা দেখতে পাবেন। ভেঙে গুড়িয়ে দিয়েছে। অযোধ্যা যান, কাশি যান, এত পুরনো শহর, গাড়ি ঢুকতো না, আজকে 4 লেন রোড হয়ে গেছে। যারা কুম্ভ মেলায় গেছেন গত বছর, যারা অযোধ্যা কাশি গেছেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন 10 বছর আগে কিছু, আজকে কি হয়েছে। পশ্চিমবঙ্গে আমরা শুরু করেছি ফুটপাথ থেকে হকার উৎখাত, প্ল্যাটফর্ম থেকে হকার উৎখাত। চেঁচাচ্ছে অনেকে, কারা? যারা তাদেরকে পয়সা দিয়ে বসিয়েছে। ওদের দুঃখের জন্য বসায়, নিজের পকেটের জন্য বসিয়েছিল। তাদের খুব কষ্ট হচ্ছে, পেটে লাভ পড়বেই। ফুটপাথের ব্যবসা, আপনি দোকান করেছেন, কাপড়ের দোকান, ভালো দোকান, 30 বছর 40 বছর বাবার আমল থেকে দোকান চলছে, 20-30 লাখ টাকা খরচা করেছেন। আপনার সামনে দুটো ফুটপাথে গিয়ে বসে গেছে দোকানদার, কাপড় চোপড় ঝুলিয়ে দিয়েছে। চাইলেও আপনার দোকানে খদ্দের আসবেন, আর ওখান থেকে কেনাকাটা করে চলে যাবে। আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনি বিদ্যুতের বিল দিচ্ছেন, আপনি ভাড়া দিচ্ছেন, আপনার বলার কি অধিকার নেই। কারণ সামনে দুটো দোকানদার ঘুমটি বসে গেছে। আমি সেদিন গেছিলাম নেশো বাজারে, ফলপট্টি, কোনো যাইনি, শুনতাম যে বিরাট বাজার, অনেক 60 ফুট চওড়া রাস্তা, একটা বাইক যাওয়ার রাস্তা ছিল, সব দোকান পাট হয়ে গেছে। আমাকে এসছে একজন मुसलमान व्यवसायी, चलिए दिलीप दा, हम क्या करें, बिजनेसमैन है क्या? नहीं देखने तो आइए, आपको सम्मानित करेंगे। हम सकाल 7:30 যাবো, পারবে? আমি 7টায় মর্নিং ওয়াক করে সব জায়গায় যাই। आइए ना, ये देखिए 500-700 লোক চেয়ারে বসে জনসভা। ওই মাধ্যম দিল সরকার কি করছে, আগে কি ছিল, খুব বলছে, খুব জিন্দাবাদ হচ্ছে। তা আমি ওটাই দেখলাম, যেখানে একটা বাইক যেত না, আজকে ফটাফট গাড়ি যাচ্ছে। বলে প্রায় 150 ট্রাক অল রোজ ওখানে লোডিং আনলোডিং হয়। সে রাস্তা ছিল না খুঁজে, কাউকে একটা ইট মারতে নেই, লাঠি মারতে নেই, এফআইআর হয়নি, রাস্তা খালি হয়ে বুঝে গেছে যে সরকার পাল্টেছে, সব পাল্টে। এটাই হওয়া উচিত। আপনি 10টা দোকান বসে দিয়েছেন ফুটপাতে, ভাবছেন যে এদের পেট চলছে, কিন্তু 100টা দোকানদারের ক্ষতি হচ্ছে, 500 যাত্রী যারা যায় তাদের কষ্ট হচ্ছে, সেটা দেখছেন না। দেখেন আরে গরিব লোক, ব্যবসা ওখানে করবে, ঠিক ফুটপাতে করবে, রাস্তায় করবে, প্রাণপণ, এটা চলবে। সারা দেশে এই কালচার নাই। আপনি যান অন্যান্য রাজ্যে, বাজার হাট ঘুরুন। এর জন্য আইন শৃঙ্খলার সমস্যা, সব ধরনের সমস্যা, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর পরিবর্তন হবে এবং শুরু করেছি আমরা, রেলও শুরু করেছি, আমরাও শুরু করেছি, এবং এটা হবে। তার জন্য বিকল্প ব্যবস্থা হবে। এই যে যেখানে সেখানে বসে ব্যবসা করা, ওদের স্বার্থে না, এই নেতা আর পুলিশের স্বার্থে এগুলো হতো। আমরা বলি যে এগুলো চলবে না, এই পুলিশই খালি করছে। কিছু তো কড়া স্টেপ নিতেই হবে। কারণ এই 50 বছরের বদভ্যাস, আইন না মানার অভ্যাস, এটার পরিবর্তন করতে হবে। সে পরিবর্তন আমরা করছি।
তার সঙ্গে আপনাকে উন্নয়ন দিতে হবে। আর যদি ব্যবসায়ীর হাতে টাকা না আসে, ব্যবসা যদি না চলে, সরকারের কাছে টাকা আসবে, আপনি ট্যাক্স দিতে হবে তো আমার কাছে টাকা আসবে। আমি ভাবুন 17টা ট্যাক্স ছিল ভারতবর্ষে, আজকে জিএসটি দিয়ে আপনি নিশ্চিত যেতে হবে না কারো কাছে জমা করে, বাড়িতে বসে পটপট কম্পিউটারে বলে দিন অনলাইন, আপনার যেটা পাওনা সেটা আপনি ফেরতও পেয়ে যাবেন। আগে 5 রকম 10 রকম ট্যাক্স দিত, 10টা অফিসার আছে চমকাবে, সবাই 10-5 হাজার নিয়ে যাবে, লাখ 2 লাখ 5 লাখ নিয়ে যাবে, আপনারা তো দিতে কোনো কারণ ছাড়াই সব ঠিক থাকলো, এই তাই এটা আটকে দেবে। এত বেশি ঘুষখোর ছিল, 25টা একটা রিসিটের জন্য 25,000 টাকা ঘুষ না, কারণ ওইটা ছাড়া আপনি ব্যবসা শুরু করতে পারবেন। কোথায় পৌঁছেছে সব জানিও। আর চালের ব্যবসা, চাল নিয়ে আমি এফসিআইতে থাকতে আমি চেষ্টা করেছিলাম, চিঠি লিখেছিলাম তখন আমাদের গোয়েলজিকে, খাদ্যমন্ত্রী, যে আমাদের এখানে এফসিআই কে অধিকার দেওয়া হোক ধান কেনা, কারণ বাংলায় যত ধান উৎপাদন হয় তার 50% বিক্রি হয় না, কারণ ক্যাপাসিটি নেই সরকার কেনা, পয়সাও নেই। পাঞ্জাবে দাম বেশি হয়, অথচ বেশি ধান ওখান থেকে কেনা হয়। আচ্ছা, আমরা অনেক বেশি ধান আসাম থেকে কেনা হয়। এখানে যেহেতু ডিসেন্ট্রালাইজ করে এখানকার সরকারকে দায়িত্ব দিয়েছে, এরা এটা নিয়ে সবচেয়ে বেশি বিজনেস করছে। ভালো চাল চলে যাবে বাংলাদেশে, উড়িষ্যায়, পচা চাল আমাদের খেতে হবে, সেটি কত ধরাও পড়েছে, গোডাউনে সাহায্য হয়েছে, অনেক কিছু হয়েছে আমরা জানি, কিছু করার ছিল না, আমরা সেগুলো পরিবর্তন করবো। এবং আপনারা যাতে স্বচ্ছভাবে ব্যবসা করতে পারেন, ব্যবসা বাড়াতে পারেন, সে রাস্তাটা আমরা তৈরি করবো। বাকি আপনার নিজের ক্ষমতায়, আপনি হোক, আপনার বাবা ঠাকুর দাদা, তারা মিল তৈরি করছে, পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, দাঁড় করিয়েছেন। গত 10-15 বছরে সমস্ত ব্যবসা দুরবস্থা হয়েছে। বড় বড় মিল মালিক, কারখানার মালিক দিল্লিতে বসে আছে, গুরগাঁও, ওখানে গিয়ে ব্যবসা করেছে, ফ্যাক্টরি করেছে। আমি যখন এমপি ছিলাম, যেতাম, দেখা করতাম, কথা হতো, মানে সব আপনার বাংলা ছেড়ে পালিয়ে আসছেন, বলে কি করবো, ওখানে ব্যবসা করা যাবে না, বাপের কারখানাটা যেটা চলছে, বাকি সব পয়সা দিকে নিয়েছে, মানে আসুন বাংলায়, নাহলে কি করে হবে, বলে আপনারা আগে আসুন, তারপর আমরা আসবো। এগুলো বলতে বলে আপ আইয়ে ফির হাম আয়েঙ্গে। আজকে আমরা এসেছি, আর ওরাই ফোন করছে, দাদা অফিস চাই, এত স্কয়ার ফিট, দাদা জমি চাই, ফ্যাক্টরি করুন, লাইন লেগে গেছে। আমি 11 ঘন্টার জন্য গত সপ্তাহে গেছিলাম মুম্বাই, শ্যামাপ্রসাদের বলিদান দিবস বড় করে তো ব্যবসায়ীরা ছিল, বাঙালিরা ছিল, খুব উৎসাহ, তারা খুশি, সব ভোট দিতে এসেছিল। ওরা বলছে জুলাই মাসেই আমরা কলকাতায় অফিস নেব, কয়েকজন আমাকে বলছে। 2 বছর আগে এখান থেকে উড়িষ্যায় সরকার আসতেই এখানে জমি ফেলে রেখে ওখানে গেছিলাম ব্যবসা করতে, আমি জান ওখানে, তার মধ্যে জমি পেয়ে ফিলিং করে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে। যেই পরিবর্তন হচ্ছে, বলছে দিদা ভাবছো ওটা বিক্রি করে দিয়ে এখানে ব্যবসা করো, কারণ এখানে জমি ছিল আগে। সুব্রত গুপ্তের সঙ্গে দেখা করেছে, ওনার পরিচিত, বলছে চলে আসুন, বলছে ওটা বিক্রি করে দিয়ে এখানে ব্যবসা করো। এই যে পরিবর্তনটা, মানুষের ভরসাটা বেড়েছে, আমরা চাইছি তাড়াতাড়ি রাস্তা করতে। গতকাল 2টো বড় কোম্পানির সঙ্গে আমাদের তাপসদা বসেছিলেন, হলো ঠিক সেই সময় আমার কাছে একটা স্টিল কোম্পানি এসেছিল, এলিগেন্ট, তারা বড় ফ্যাক্টরি করবে, জমি নিয়ে রেখেছে 450 একরের বেশি, দুবরাজপুর, এই কি বলে উড়িষ্যা, পুরুলিয়া। তো বলছে ওখানে বিজনেস করবে, দিয়ে কিছুটা অনুমতি আটকেছে। ইলেকশন আগে শুরু করতে গেছে, নেতারা বলেছে না ইলেকশন আগে আমরা পরে করবেন, এখন ছোটখাটো বিষয় কে জমিতে বসে আছে কি কিছু আটকাতে পারছে, আমাকে বলছে। আমি বললাম এই রাজনৈতিক সমস্যা, আমাদের নেতার নম্বর দিয়ে ওখানে যোগাযোগ করুন, এমএলএ কে বলুন, আর কি প্রবলেম, আমি তাপস দাসের সাথে কথা বললাম, গিয়ে দেখা করুন, ওনাকে বলুন, আমি বলে দেবো যে সাহায্য করুন। লোক ইমিডিয়েট কাজ শুরু করতে, কারণ এত সুবিধা বাংলার মতো কোথাও পাওয়া যাবে না। খালি প্রশাসনিক সমস্যা ছিল, পুলিশ প্রশাসনিক সমস্যা করতে যারা সহযোগিতা করা, সেটা আমরা করবো। এরকম আমরা এখানে ধান চাষ করি, এত চাল মিল আছে, এত কোল্ড স্টোরেজ আছে, কোল্ড স্টোরেজে তো এই সমস্যা, গত 10 বছরে কোনো কোল্ড স্টোরেজ তৈরি হয় না, 10-15 বছরে যা ছিল ওটাই চলছে। কারণ যে সাবসিডি দিল্লি দেয় এরা দিতে চায় না, বিদ্যুৎ নিয়ে সমস্যা, সবচেয়ে বেশি বিল এখানে, পেরে উঠছে না, যেটা এটা করছে। মাল্টিপারপাস স্টোর চাই আমাদের, খালি আলু আর টমেটো আর বাকি কিছু রাখবো না, এত ফসল যাবে কোথায়? আম থেকে আরম্ভ করে, আনারস থেকে আরম্ভ করে, লেবু, গাজর, বিট, শসা, এগুলো সিজনাল 3-4 মাসের জন্য থাকে, কিন্তু ওর সঙ্গে কন্ডিশন হবে সারা বছর 11 মাসে, তাকে ভাড়া দিতে হবে। এসব পরিবর্তন করতে আমি তাদের সঙ্গে বসেছিলাম, সমস্ত মিল মালিকদের। এখানে নর্থ বেঙ্গলে আলুর সাপ্লাই নিয়ে সমস্যা, 2-3 বছর ধরে আলুটা অন্য রাজ্যে যাওয়া বন্ধ হয়ে গেছে,
এবারে আলু এত ফলেছে 1.5 গুণ, যা আমাদের কনজাম্পশন হবে বাংলায় তার 1.5 গুণ। যদি 60 লক্ষ টন এখানে দরকার আছে, 90 লক্ষ টন ফলেছে। 30 লক্ষ টন আলু যাবে কোথায়? এই 2-3 বছর সাপ্লাই যাইতে ওখানকার ব্যবসায়ীরা উত্তরপ্রদেশ থেকে ওর আলু আনছে, নাহলে সেই রাজ্যগুলো আলু চাষ করছে, উড়িষ্যা, ঝাড়খণ্ডের মতো। যাবো কোথায়? এখন বলছে উত্তরপ্রদেশ থেকে আলু তার সঙ্গে কমপ্লিট করতে হবে। আমরা দিল্লি গেছি, লিখলাম যে সাবসিডি দিন, বলছে কোথাও আমরা দিই না। আমি একবার 110 কোটি টাকা চেয়েছিলাম খালি আমাদের ফাইন্যান্সকে, ফেরত দিয়েছে ফাইল। আমি আবার পাঠালাম, আবার পাঠাচ্ছি, তাহলে 50 কোটি দিন। অন্য রাজ্যে 300 কিলোমিটার গেলে তার জন্য মিনিমাম 2 টাকা ভর্তুকি আমরা দেবো, তাহলে ওদের সঙ্গে কমপ্লিট করতে পারছে না, ওদের সঙ্গে টাই আপ হয়ে যায়। উত্তর বাংলায় আলু লাল লাল ছোট ছোট, নেপালে লাল, ওই আলু নর্থ ইস্টে যায়, বিহারে যায়। বলছে ওরা যখন দিচ্ছিলাম না, গালাগালি দিচ্ছিলাম আমাদের, কেন দিচ্ছ না? এখন ওরা ওখান থেকে নিয়ে নিচ্ছে, আমাদের কথা শুনছে না। এই সমস্যা তৈরি হয়েছে, একদিনে তৈরি হয়নি, একদিনে মিটবে না, সময় লাগবে। তাহলে আপনারা জান, নাহলে সরকারের সঙ্গে কথা বলবেন। এই সমস্যা মেটাতে 1-2 বছর লাগবে। কিন্তু এবছর যে আলু চাষ হয়েছে, সে আলু যাবে কোথায়? চাষিরা মার খাচ্ছে, চোর মালিকরা মার খাচ্ছে। ওনারা দেখাচ্ছেন আমাদেরকে যে 71 লক্ষ মেট্রিক টন আলু আমরা চোরে রেখেছি। তবে বেরোতে আরম্ভ করে একজন মিল মালিক বলল, 70 লক্ষ নয়, আরো 10 লক্ষ টন আছে যেটা এক্সট্রা আমরা ঢুকিয়ে দিচ্ছি, সেটা যাবে কোথায়? ওভারলোড ঠিক জায়গা দিয়ে দিচ্ছি। সে আলু বেরোবে কি? হতো 10-15-20 লাখ টন যদি আলু বেঁচে যায়, তা আপনাকে তো যখন নতুন আলু আসবে খালি করতে হবে, সে তো রাস্তায় ফেলতে হবে। এর আগে আমরা দেখেছি আলু নিয়ে কি হয়, 10 টাকা বস্তা আলু বিক্রি হচ্ছে। আমি ভাই 10 টাকা বস্তা, বলি না আলুর দাম নাই, বস্তার দাম দিন 10 টাকা নিয়ে যাবে, এক বস্তা 50 টাকা। ট্রাককে যে ডাকতো ভাই, জিএসটি আমি এসব এরকম জায়গায় কথা নেবে, সে জিএসটি তো কি নিয়ে যাবে? যদি বলে যে আলু পালিয়ে যেত, আলু নেবে না, কারণ বাজারে গিয়ে দেখছে যে আলুর দাম কমে গেছে, ব্যবসায়ী পালিয়ে যেত। সে না আলু ফেলতে পারছে না, নিতে পারছে, বলছে বাবা আগে পয়সা দাও, আর নাহলে আলু নেব। এই অবস্থা ছিল। তো এবারটা আমাদের এই সমস্যা এখন দেরি হয়ে যাচ্ছে, নতুন সরকার এসে। এই মাত্র আমি জুটের যারা চাষি, ব্যবসায়ী, মিল মালিক নিয়ে বসেছিলাম, মিল মালিক আগে বসেছি। 2 বছর ধরে আমি যারা পাটের চাষি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তাদের মিটিং করেছি। সমস্যা কি? বাংলাদেশ থেকে প্রচুর পাট আসতো, আমাদের পাটের দাম কম, বিক্রি হতো না। 2 বছর ধরে পাট পড়ে আছে, চাষ বন্ধ করে দিচ্ছি। একজন বললো দাদা আমার 20 বিঘা চাষ ছিল, পুরো বন্ধ করে দিলাম। কেন? কত ক্ষতি করবো, পরিশ্রমটাও পাই না, তা চাষ করবো না। আমার জন্য চাষ শুরু করুন। মিল মালিকদের নিয়ে গেছে, জুট কর্পোরেশনকে নিয়ে গেছে, ওরা বলছে বীজ তোমাকে ফ্রিতে দেবো, বীজ ফ্রিতে দেবো, তোমরা চাষ করো, কাঁচা পাট আমরা কিনে নেবো। ভগবানের ইচ্ছা দেখুন, এমএসপি আছে প্রায় 6,000 টাকা পার কুইন্টাল, তার নিচে বিক্রি হচ্ছে 19,000 পাট। প্রথমবার গত 10 বছরের যা ক্ষতি পুষিয়ে যাবে। কিন্তু অনেকে পাট কমিয়ে দিচ্ছে চাষ, এবার আবার বাড়বে। এবার পাটেরও ফলন খুব ভালো হয়েছে। এই মাত্র জমিতে নিয়েছে 12 ফুট 13 ফুট গাছ হয়েছে, খুব ভালো ফলন হয়েছে। তো দাম যদি এরকম থাকে, তাহলে পাট চাষিরা পয়সা পাবে। তো পলিসি, প্রশাসন ইত্যাদির জন্য চাষিরা মার খেলে। বাংলায় এত উর্বর ভূমি, 62% লোক প্রায় চাষের সঙ্গে যুক্ত, তাদের হাতে যদি পয়সা না আসে, তারা যদি মার খায়, আলু চাষি আর পাট চাষি মার খেলে বিরাট বড় একটা ইকোনমি ডাউন হবে। আমি জিজ্ঞেস করলাম মিল মালিক, একটা মিলে কত টার্ন ওভার বছরে? বলে 400 থেকে 500 কোটি টাকা একটা জুট মিলেতে বছরে টাকা। 15টা মিল বন্ধ ছিল, এবার 15টাই খুলছে। তো 15 × 5 = 75, 7,500 কোটি টাকার নতুন ব্যবসা এবারে পাটের উপরে হয়েছে। কত লোক কাজ করবে, কত লেবার, কত জায়গায় টাকা আছে। এনি হোক, মার্কেটে টাকা এলে সবার হাতে টাকা যায়, বাজারে টাকা যায়, ছোট বড় ব্যবসায়ী লাভবান হবে। কেন্দ্রের বহু প্রজেক্ট আছে, হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, কোনো জিনিস সরকার নেয়নি, কারণ সোজা পকেটে যাবে না, প্ল্যান দিতে হবে, খরচা করতে হবে। কে খরচা করতে যাবে, কে ভাববে? কোনো প্ল্যানই নেই, মন্ত্রীরা কিছু জানতো না। সেগুলো আমরা আনার চেষ্টা করছি। তো এই বললাম না, 4,000 থেকে 14,000 কোটি টাকা বাজেট বাড়িয়েছে এবারে রেট, সব ডিপার্টমেন্ট দিতে চাইছে, কিন্তু ওয়ার্ক কালচারটাই শেষ হয়ে গেছে। আপনি চাইলেও টাকা খরচা করতে পারবেন না। 51,000 কোটি টাকা এবারে পঞ্চায়েত আর রুরাল ডেভেলপমেন্টকে খরচা করা হচ্ছে। আমার কাছে 11,000 কর্মচারীর অভাব আছে। এমন ব্লক আছে যেটা একটাও ইঞ্জিনিয়ার নেই। আপনি রাস্তা করতে যাবেন, কে ঠিক হবে? ইঞ্জিনিয়ার ছাড়া। ইঞ্জিনিয়ার নাহলে বিল নয় সই করলে পেমেন্টই হবে না, ওর হাতে সব।
পঞ্চায়েত প্রধানরা সব লুটপাট করে ভোটে জিতেছে, ডিম খাওয়ার ভয়ে কেউ আসছে, এখন আমলেট নয় কাঁচা ডিম খেতে হচ্ছে। 2000 প্রধান 3339 মধ্যে 114 রিজাইন করে দিয়েছে, 89 উপপ্রধান রিজাইন করে দিয়েছে। 2000 প্রধান নিষ্ক্রিয় হয়, বাড়িতে বসে আছে, নাহলে পালিয়েছে, নাহলে আসছে না। ভিডিও তার কাছে খাতা পাঠাচ্ছে, সই করে দাও, সেটা তো এবার কিছু আছে আপনাকে মিটিং করে রেজুলেশন দিতে হবে, নাহলে ওটা পাস হবে না, টেন্ডার হবে না। সব কাজ যদি আমি টাকা দিই, খরচা তো নিচে হবে নাই কে। আমি সেদিন ভার্চুয়াল মিটিং করেছি, 2610 প্রধান ছিল হাজির। আমি ভাই তোমরা বলছো লোকের ভোটে জিতেছ, তো লোকের পরিষেবা দিতে হবে। একটা লোক মারা গেলে 24 ঘন্টায় যদি তার ডেথ সার্টিফিকেট না হয়, তাকে পড়াতে দেবে না শ্মশানে। বাচ্চারা তার বাবার ইনকাম সার্টিফিকেট নাহলে স্কুলে ভর্তি হবে না, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নাহলে আপনার আধার কার্ড হবে না। প্রধানের এত ক্ষমতা পঞ্চায়েতের, আর কোনো বিকল্প নাই, ওভারনাইট সই করলে হবে না, বিল হবে না। এই যে জিরামজির কাজ শুরু হয়েছে না, অ্যাকাউন্টে টাকা যাবে, সই করতে হবে প্রধান নিয়ে। আর একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে প্রধানকে অথরিটি দেয় যাতে মাল ঝাড়া যায়, বাকি কোন রাজ্যে প্রধানের কোনো ক্ষমতা নেই, অথরিটি নেই, সেক্রেটারি সব করে। এখানে বিডিওর ক্ষমতা আছে, সেখানে আর কারো সেই ডিসিশন নেবে, কিন্তু পঞ্চায়েতে প্রধান সব টাকা লুট করে। এখন আমাদের বিল এনে সংশোধন করতে হবে আইন, না হলে আমাদের কাজ করতে পারবো। তো টাকা তো উপর থেকে আসছে, চাইলে পায়, খরচা করবো কিনা, আর খরচা না দেখালে নেক্সট প্ল্যান আসতে হবে। এই ধরনের সিচুয়েশনের মধ্যে আমরা আছি, ফটাফট ডিসিশন নিতে হবে, সময় লাগবে। এগুলো যখন নর্মাল হয়ে যাবে, কাজ শুরু হয়ে ফ্লোটা, তখন দেখবেন কাজও দেখা যাবে, সব কাজ স্বাভাবিক। আজ 100 দিনের কাজ যদি না হয়, বা কাজ যদি পেমেন্ট না হয়, না চাল কিনবে ডাল কিনবে, কি করবে? জামা কাপড় কিনবে, পয়সা তো চাইতে পারে। সেই গরিব মানুষগুলো যারা পাচ্ছে তাদের হাতে টাকা দিতে হবে। আর ছোটখাটো 13,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা বড় ফান্ড আছে, সেগুলো খরচা করতে হবে। এই টাকাটা সমাজে রোল করবে, সবার কাছেই যাবে। সেই জন্য সরকারকে যেমন যেগুলো আটকে দিয়েছিল, সেগুলো আমরা চালু করে দিয়েছি, কিন্তু এক্সিকিউশন তো নিচে হবে। এত বছর ধরে একটা এই ধরনের অপশাসন চলছিল না, কোনো দায়িত্ব কারণে নিজের তালে আছে। তো সেই এগুলো ঠিক করতে একটু সময় লাগছে। আমার মনে হয় দুর্গা পূজা অবধি আমাদের এই সিস্টেম ঠিক করতে সময় লেগে যাবে, ততক্ষণ বৃষ্টিও চলে যাবে, পুজোর পরে কাজ সব ঠিকঠাক শুরু হবে। সেই কাজে আমরা এসেছি। আপনারা যেভাবে কাজ করছিলেন, চেষ্টা করছিলেন, বহু অবশ্যই আমার কথা হয়েছে, কষ্টের মধ্যে ছিলেন, আপনাদের হাত আর কেউ বেঁধে দেবে না, রাস্তা কেউ আটকাবে না। আপনারা যেভাবে ব্যবসা করতে চান করুন, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকুন, সহযোগিতা আমরা করব, সঙ্গে থাকবো, চিন্তা করবেন না। আমরা চাই পশ্চিমবাংলায় ব্যবসা করুন। এমনিতে লোকে বলে বিজেপি বানিয়াদের পার্টি, আমরা বানিয়াদের সঙ্গে থাকবো না। বানিয়ারাই পয়সা দেয়, পয়সা আনে, ট্যাক্স দেয়, লোককে চাকরি দেয়। একটা মিলে কতজন লোক চাকরি করে? 200-300 লোক চাকরি, কর্মচারী সেটা দিতে পারবে না। তো সেজন্য ব্যবসাকে তো দিতেই হবে। আজকে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তারপরে দিল্লি, উত্তরপ্রদেশ কেন বাড়ছে? ব্যবসা বেড়েছে। এখানকার টাকা ওখানে চলে যাচ্ছে, এখানকার ব্যবসায়ী ওখানে চলে যাচ্ছে, এখানকার ম্যান পাওয়ার 40 লক্ষ যুবক আজকে চাকরি বাকরির জন্য এই লেবার কন্ট্রাক্টর এসব করতে গিয়ে অন্য রাজ্যে চলে গেছে। এমন কোন রাজ্য নাই, এমন কোন হোটেল নাই। আপনি একটু ভালো হোটেলে যাবেন, দেখবেন, আমি তো গত 5-7 বছর দেখি সব রাজ্যে গেছি, যে ছেলেটার ব্যাগটা নিয়ে যাবে সে তার কারণ দাদা একটা সেলফি নেবো, কিন্তু সে হচ্ছে বাঙালি ছেলে। আপনাকে জল দেবে, সে বাঙালি ছেলে। খেতে দেবে, টেবিল মুছবে, থালা ধোবে, রান্না করবে, সব বাঙালি ছেলে। এই কাজ করছে আমাদের ছেলেটা। কি উপায়? কি 10,000-20,000 টাকার চাকরিও নেই। বুড়ো বাবা মাকে ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে চলে গেছে। আমি গেছিলাম মল্লিকার্জুন পুজো দিতে, শিবের যে জ্যোতির্লিঙ্গ, তো বলে চলিয়ে নাস্তা করতে হবে, একটা ভালো রেস্টুরেন্ট সাউথ ইন্ডিয়ান, দোসা ইডলি খাবো। যে ছেলেটা খেতে দিত, দাদা ওরে একটা ছবি তুলবো, কিন্তু তোরা আমরা তো এই শিখেরই কাজ করি। তারপরে নিয়ে এলো যে সেফ রান্না করছে ইডলি দোসা, তুমি যে ভাই বলছো, তুমি বলে আমরাই তো চালাই এখানে সব। দক্ষিণ ভারতে গিয়ে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালাচ্ছে, তার রাঁধুনি থেকে আরম্ভ করে ওয়েটার পেয়ারা সব বাঙালি। সিকিমে গেছি আমি, একটা গ্রাম দেখতে, পাহাড়ি অর্গানিক চাষ গ্রাম, গ্রামে ঘুরছি, দূর থেকে আবার দিলীপদা আর এখানে পাহাড়ে দাঁড়া ছাদ লড়াই করছে, বাঙালি কুচবিহারের ছেলে রাজমিস্ত্রির কাজ করছে সিকিমে। এই দুরবস্থা হয়েছে। তো সেই জন্য আপনাদের ব্যবসা বাড়লে কাজও বাড়বে, আপনাদের কাছে টাকা এলে আমাদের কাছেও আসবে। সবাই মিলে নতুন বাংলা করার জন্য চেষ্টা করবেন।
তার জন্য যা সুবিধা অসুবিধা যা হবে অভিযোগ আমাদের কাছে বলবেন, যতটা সম্ভব লোকালি নাহলে সেন্ট্রালি আমরা সমাধান করার চেষ্টা করব। তো আপাতত এই কথা থাকলো, আপনি দেখা হবে, সব সমস্যা সমাধান হয়, বসে আলোচনা করে আমরা করব। কিছু শর্ট টার্ম, কিছু লং টার্ম। যেগুলো শর্ট টার্ম দেখছেন আপনি, 2 মাসের মধ্যে সরকার এত ডিসিশন নিয়েছে, ভারতবর্ষে কোনো দুনিয়াতে কোনো সরকার এত কাজ করে। এবার ইমপ্লিমেন্ট করার কাজ একটু সময় লাগবে, লোকজন লাগে, 10-12 বছর ধরে খালি স্ক্যাম হয়েছে। 1 লক্ষ কর্মচারীকে আমরা এবছর রিক্রুটমেন্ট করবো। আমাদের 50,000 টিচার স্কুল আছে, তো টিচার নেই, টিচার আছে তো স্টুডেন্ট নেই। প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী ছিলেন, শুনলাম ওনার পাড়ায় একটা স্কুল আছে, কয়েক ডজন ছাত্র, 12 জন টিচার, যে যেখানে ছিল ট্রান্সফার নিয়ে চলে এসেছে মন্ত্রী মশাই। স্কুল চলবে, 8,000 স্কুল বন্ধ হবে এবছর, এরকম অবস্থায় আছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।